নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৈনাক। আজকে আমরা আমাদের এই চ্যানেলে শুরু করছি পুরাণ সংক্রান্ত গল্প এবং ঘটনা নিয়ে একটি নতুন সিরিজ। এই সিরিজে আমরা জানব আমাদের প্রাচীন ইতিহাস ও পুরাণ শাস্ত্রের সম্পর্কে। প্রাচীন শাস্ত্রে ইতিহাস ও পুরাণ সহচর শব্দ, আবার কোথাও সমার্থকও বটে। মনু সংহিতা, অর্থশাস্ত্রাদি গ্রন্থে পুরাণকে শ্রদ্ধার চোখে দেখা হয়েছে এবং বেদের সঙ্গে এক আসনে বসানো হয়েছে। তাই আমাদের এই চ্যানেলে এইটা আমাদের প্রয়াস যে পুরাণ এবং তার বিভিন্ন গল্পকে আপনাদের সামনে নিয়ে আসা। এই জন্যই এই সিরিজ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে যে অংশটি আমি আপনাদের পাঠ করে শোনাবো সেটি হলো পুরাণ সাহিত্যের প্রাচীনতা। যাজ্ঞবল্ক্য সংহিতায় যে 14 রকম বিদ্যার কথা বলা হয়েছে তার মধ্যে পুরাণ অন্যতম। সেখানে দেখতে পাই বৈদিক সাহিত্য, ন্যায় ও মীমাংসা শাস্ত্রের সঙ্গে পুরাণকে একই মর্যাদার আসনে বসানো হয়েছে। পুরাণ সাহিত্যের প্রাচীনতা, তার গুরুত্ব ও মাহাত্ম্য এখানে স্পষ্টতই পরিলক্ষিত হয়। অথর্ববেদের এক মন্ত্রে দেখা যায় যে উচ্ছিষ্ট থেকে ঋক, সাম, অথর্ব ও যজুর সঙ্গে পুরাণ উৎপন্ন হয়েছিল। এখানে উচ্ছিষ্ট শব্দটি যজ্ঞের অবশিষ্ট বস্তুকে বোঝাতে পারে। বেদের সুপ্রসিদ্ধ ভাষ্যকার সায়নাচার্য উচ্ছিষ্ট শব্দটির কিন্তু অন্যরকম ব্যাখ্যা করেছেন। তিনি উচ্ছিষ্ট শব্দে পরমাত্মাকে বুঝিয়েছেন, কারণ সমস্ত পদার্থের বিনাশ যখন ঘটে তখন একমাত্র বর্তমান থাকে পরমাত্মা। অথর্ববেদের এই মন্ত্র থেকে এ কথাই প্রতীত হয় যে ঋগ্বেদ প্রভৃতির মতো পুরাণ সাহিত্যও অপৌরুষেয়। অথর্ববেদের আরেক মন্ত্রে জানা যায় যে সত্যজ্ঞানী পুরুষ ছাড়া বর্তমান দৃশ্যমান ভূমির পূর্বের কল্পের অবস্থান আর কেউই জানতে পারে না। প্রথম কল্পে ভূমিভাগের অবস্থা কী ছিল তা যিনি সুনিশ্চিতভাবে জানেন তিনি পুরাণবিদ রূপে পরিচিত। পৌরাণিক যাবতীয় বৃত্তান্তের সঙ্গে তার পরিচয় অতি নিবিড়। এ মন্ত্র থেকে এই কথাই জানা যায় যে অথর্ববেদের সময়ে পুরাণ সাহিত্যের এবং পুরাণ সাহিত্যে পণ্ডিত ব্যক্তিদের অস্তিত্বও ছিল। অথর্ববেদে ব্রহ্মস্তোত্রমের সঙ্গে ব্রাত্যস্তোত্রমের প্রসঙ্গেও পুরাণের উল্লেখ করা হয়েছে। ব্রাহ্মণ সাহিত্যেও পুরাণের প্রচুর উল্লেখ দেখতে পাওয়া যায়। শতপদ ব্রাহ্মণে কমপক্ষে 4 বার পুরাণের উল্লেখ রয়েছে। প্রথম 3 ক্ষেত্রে ইতিহাস ও পুরাণ অভিন্নভাবে উল্লেখিত হয়েছে, কিন্তু শেষের বার এই দুয়ের মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য নির্দেশ করা হয়েছে। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে প্রাচীন সাহিত্য, পুরাণ ও ইতিহাসের মধ্যে পার্থক্যের সীমারেখা নির্দিষ্ট ছিল না। একই বিষয়কে কখনো পুরাণ, কখনো ইতিহাস নামে চিহ্নিত হয়েছে। পরিবিপ্লব আখ্যান ভাগের সঙ্গে সংশ্লিষ্ট এক আখ্যান থেকে অষ্টম রাত্রে ইতিহাসের এবং নবম রাত্রে পুরাণ প্রবচনের কথা জানতে পারি। তাহলে দেখা যায় যে ব্রাহ্মণ যুগে ইতিহাস পুরাণের সম্মিলিত ভাবনা এবং পৃথক ভাবনা এই উভয় চিন্তাধারাই প্রচলিত ছিল। অথর্ববেদের সঙ্গে সংযুক্ত গোপ্রথ ব্রাহ্মণের এক মন্ত্রে বলা হয়েছে যে কল্প, রহস্য, ব্রাহ্মণ, উপনিষদ, অনাখ্যাত ও পুরাণের সঙ্গে সমস্ত বেদ নির্মিত হয়েছিল। আরেকটি মন্ত্রে ইতিহাস ও পুরাণকে বেদ বলে উল্লেখ করে তার সঙ্গে সর্পবেদ, পিচাস বেদ ও অসুর বেদের নির্মাণের কাহিনী বর্ণিত হয়েছে। সুতরাং সেই ব্রাহ্মণে পুরাণ অত্যন্ত মহত্বের আসনে প্রতিষ্ঠিত। জৈমিনীয় উপনিষদ ব্রাহ্মণেও পুরাণ মহত্বপূর্ণ শাস্ত্র বলে বিবেচিত হয়েছে অন্তত 4 বার। পুরাণের উল্লেখ করে তার প্রাচীনতাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে ইতিহাস পুরাণকে পরমাত্মার নিঃশ্বাস রূপে উল্লেখ করা হয়েছে।
উপমার সাহায্যে বিষয়টিকে এভাবে ঋষিকবি বুঝিয়েছেন, যেমন ভেজা জ্বালানির সঙ্গে আগুনের সংযোগ ঘটলে আলাদা আলাদাভাবে ধোঁয়া বেরোয়, তেমন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং ইতিহাস পুরাণ ওই মহান সত্তার পৃথক পৃথক নিঃশ্বাস। বৃহদারণ্যক উপনিষদের এই তথ্য ছান্দোগ্য উপনিষদের দৃষ্টান্তের দ্বারা সমর্থিতও হয়েছে। দেবর্ষি নারদ কোন কোন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন সে প্রসঙ্গে ছান্দোগ্য উপনিষদের এক জায়গায় বলা হয়েছে যে নারদ বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করলেন, যেমন ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এবং ইতিহাস পুরাণ অর্থাৎ পঞ্চম বেদ। এই উপনিষদেই অন্যান্য শাস্ত্রের সঙ্গে ইতিহাস পুরাণেরও ব্রহ্মজ্ঞানে উপাসনা করার কথা দেখা যায়। এর থেকে বোঝা যায় প্রাচীনকালে বেদের মতো পুরাণ সাহিত্য সমান মর্যাদা ও মহত্বের সিংহাসনে অধিষ্ঠিত ছিল। সূত্র সাহিত্যে বহুবার পুরাণের প্রাচীনত্ব ও মাহাত্ম্য উদ্ঘোষিত হয়েছে। সংখ্যায়ন চৌত্র সূত্রে আরণ্যক ও উপনিষদের মতো পুরাণকে পঞ্চম বেদ রূপে পরিগণিত করা হয়। আশ্বলায়ন গৃহসূত্রে পুরাণ পাঠের উল্লেখ অনেকবার পাওয়া যায়। ইতিহাস ও পুরাণের অধ্যয়নকে এই গৃহসূত্রে বেদাধ্যয়নের অন্তর্গত বলে গণ্য করা হয়েছে। আরেক মন্ত্রে জানা যায় যে যেসব বিদ্বান ব্যক্তি ইতিহাস ও পুরাণ অধ্যয়ন করেন তারা দেবগণ ও পিতৃগণের অমৃত স্রোতে নিমজ্জমান হয়ে থাকেন। আপস্তব ধর্মসূত্রে ঊর্ধ্বরেতা ব্যক্তা প্রসঙ্গে কোনো এক পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত হয়েছে। এই শ্লোকের বক্তব্য বিষয় ব্রহ্মাণ্ড পুরাণে শ্লোকের প্রায় অনুরূপ। এই কথা অনুমান করা অসঙ্গত হবে না যে আপস্তব ধর্মসূত্রের রচনার সময় আদর্শরূপে এক বা একের বেশি পুরাণ প্রচলিত ছিল। সেখান থেকেই ধর্মসূত্রকার উক্ত শ্লোক উদ্ধৃত করেছেন। গৌতম ধর্মসূত্রেও দুবার ইতিহাস পুরাণ অথবা পুরাণ পদের উল্লেখ আছে। বহুশ্রুত কাকে বলে তার পরিচয় প্রদান প্রসঙ্গে পুরাণ পদের উল্লেখ পাওয়া যায়। বহুশ্রুত শব্দটির অর্থ বহু শাস্ত্রের জ্ঞাতা। গৌতম ধর্মসূত্রের মতে তাকেই বহুশ্রুত বলা যেতে পারে যে লোক ব্যবহার বেদ বেদাঙ্গ জানে এবং ইতিহাস পুরাণে পণ্ডিত। রাজাকে সুশাসক হতে হলে অন্যান্য শাস্ত্রের সঙ্গে পুরাণ অধ্যয়নও অবশ্যই করতে হবে। প্রজাপালক রাজার ব্যবহার বেদ, ধর্মশাস্ত্র, অঙ্গ, উপবেদ এবং পুরাণের ওপরই আশ্রিত। এভাবে গৌতম ধর্মসূত্রে পুরাণের প্রয়োজনীয়তা ও গুরুত্বকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভারতবর্ষের অন্যান্য প্রাচীন শাস্ত্রের মতো রাজনীতি শাস্ত্র পুরাণ সাহিত্যকে যথাযোগ্য মর্যাদা দান করেছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে বেশ কয়েকবার পুরাণের উল্লেখ পাওয়া যায়। উচ্ছৃঙ্খল প্রভুর চরিত্র সংশোধন প্রসঙ্গে অর্থশাস্ত্রে বলা হয়েছে যে রাজা যখন ন্যায়পথ পরিত্যাগ করে ভ্রান্ত পথে বিচরণ করেন তখন রাজার হিতকামী ও অর্থশাস্ত্রে পণ্ডিত মন্ত্রীদের কর্তব্য হল এই উন্মার্গগামী প্রভুকে প্রাচীন ইতিবৃত্ত ও পুরাণ কথা শুনিয়ে সৎ ও শুদ্ধ পথে নিয়ে আসা। এই অর্থশাস্ত্রেই অন্য এক জায়গায় দেখা যায় যে রাজারা প্রত্যহ পুরাণ ইতিহাস পাঠ অবশ্যই করেন। বিভিন্ন ধর্মসংহিতা সমূহে বিভিন্ন পুরাণের প্রাচীনতা ও বৈশিষ্ট্যকে স্বীকার করে নেওয়া হয়েছে। দৃষ্টান্তরূপে ব্যাস সংহিতার কথা উল্লেখ করা যেতে পারে। এই সংহিতাকার বলেছেন যে বেদবিদ্যায় পারদর্শী হতে গেলে কেবলমাত্র সরঙ্গ বেদ অধ্যয়ন করলেই চলবে না, পরন্তু ইতিহাস পুরাণ শাস্ত্র যথোচিতভাবে অনুশীলন করা দরকার। উষনা সংহিতাতেও শিষ্যকে জ্ঞানদান প্রসঙ্গে বলা হয়েছে যে কোনো সাধারণ শিষ্যকে যার বংশ পরিচয় কিংবা চরিত্র জানা নেই তাকে বেদ, ধর্ম, পুরাণ ও তত্ত্বের উপদেশ করবে না। সুপ্রসিদ্ধ মনু সংহিতাও সমগ্র পুরাণের মাহাত্ম্য শ্রদ্ধার সঙ্গে স্বীকার করে নিয়েছে। যজমান শ্রাদ্ধের সময় নিমন্ত্রিত ব্রাহ্মণদের বেদ, ধর্মশাস্ত্র, আখ্যাত ইতিহাস ও সমগ্র পুরাণ শোনাবেন।
মনু পুরাণ সাহিত্যকে যে সম্মানের স্থান দান করেছেন তাতে ওই সাহিত্যের মাহাত্ম্য সুস্পষ্ট রূপেই প্রমাণিত হয়েছে। ভারতের লব্ধকীর্তি দার্শনিক সবরস্বামী শঙ্করাচার্য এবং কুমারিল ভট্ট পরম শ্রদ্ধার সঙ্গে পুরাণের অস্তিত্ব, প্রাচীনত্ব এবং প্রামাণ্য স্বীকার করে নিয়েছেন। সবরস্বামী মীমাংসা সূত্রের ওপর লিখিত ভাষ্যে এক জায়গায় যজ্ঞের সঙ্গে যে দেবতারা সংশ্লিষ্ট তাদের স্বরূপ নির্ণয় করেছেন। তার বক্তব্য হলো, এ বিষয়ে ইতিহাস পুরাণে একই মত পাওয়া যায়। স্পষ্টতই এখানে দেখা যায় যে ইতিহাস পুরাণকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে ধরা হয়েছে। কুমারিল ভট্ট জৈমিনী সূত্রের সুপ্রসিদ্ধ তন্ত্রবার্তিক গ্রন্থের লেখক। তিনি এই গ্রন্থে অন্তত দুবার ইতিহাস পুরাণের উল্লেখ করেছেন। কুমারিল ভট্ট পুরাণে বিবৃত আখ্যানসমূহ প্রামাণিক বলে স্বীকার করে নিয়েছেন। তন্ত্রবার্তিক গ্রন্থে স্বর্গপদের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেছেন যে যে প্রদেশে নক্ষত্ররাজির অবস্থান তাকেই কি স্বর্গ বলে, অথবা ইতিহাস পুরাণে প্রতিপাদিত মেরুপৃষ্ঠে অবস্থিত প্রদেশই স্বর্গ, নাকি কেবল সুখময় প্রদেশকেই স্বর্গ বলে। কুমারিল যে পৌরাণিক তত্ত্বের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত ছিলেন, এই আলোচনা থেকে সে কথাই প্রমাণিত হয়। সুপ্রসিদ্ধ বৈদান্তিক শঙ্করাচার্য তার শারীরিক ভাষ্যে অনেকবার পুরাণ শব্দটির উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন পুরাণের বিষয়বস্তুর সঙ্গে তিনি যে সম্যকভাবে পরিচিত ছিলেন তার প্রমাণও তিনি রেখেছেন। যদিও তিনি কোনো বিশেষ পুরাণের নাম উল্লেখ করেননি, তাহলেও তার বক্তব্যকে দৃঢ়ভাবে সমর্থন করতে গিয়ে তিনি বিভিন্ন পুরাণ থেকে যেসব উক্তি উদ্ধৃত করেছেন সেসব উক্তি বর্তমানে প্রচলিত পুরাণসমূহে অবিকৃতভাবেই পাওয়া যায়। একটা উদাহরণ দেওয়া যাক। দেবতাদের সামর্থ্য প্রসঙ্গে অনেক পুরাণেই বিস্তৃত আলোচনা দেখতে পাওয়া যায়। সেই প্রসঙ্গে শঙ্করাচার্য বলেছেন, দেবতাদের মধ্যে সামর্থ্যের সম্ভাবনা আছে, কারণ মন্ত্র, অর্থবাদ, ইতিহাস, পুরাণ থেকে জানা যায় যে তারা শরীর ধারণ করেন। উল্লেখ্য যে শঙ্করাচার্য পুরাণকে প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকার করে নিয়েছেন। ন্যায়সূত্রের প্রসিদ্ধ ভাষ্যকার বাৎসায়ন পুরাণের প্রামাণ্য নির্ণয় করতে গিয়ে যে কথা বলেছেন তা স্বতন্ত্রভাবে আলোচনার যোগ্য। তার মতে মন্ত্র ও ব্রাহ্মণের যারা দ্রষ্টা ও প্রবক্তা তারাই ইতিহাস পুরাণের এবং ধর্মশাস্ত্রের দ্রষ্টা এবং প্রবক্তা। সুতরাং দ্রষ্টা এবং প্রবক্তা রূপে বিচার করলে এই তিনটির মধ্যে সমানতা খুঁজে পাওয়া যায়। লক্ষণীয় যে ইতিহাস পুরাণের দ্রষ্টা এ কথা বলায় ইতিহাস পুরাণের অপৌরসেয়ত্ব, অর্থাৎ এগুলোর যে কোনো পুরুষের রচিত নয়, এ কথাই প্রমাণিত হয়। তবে এদের বিষয়বস্তু পৃথক। রামায়ণ ও মহাভারতে পুরাণ কথাটির প্রচুর উল্লেখ রয়েছে। মহাভারতকার পুরাণসমূহকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে তাদের সংখ্যা যে 18 এই তথ্যটিও পরিবেশন করেছেন। মার্কণ্ডেয়, বায়ু এবং মৎস্য এই তিনটি পুরাণের নাম মহাভারতে পাওয়া যায়। শুধু তাই নয়, বায়ু পুরাণ ও মৎস্য পুরাণের কিছু বিষয়ের সঙ্গে যে মহাভারতকারের পরিচয় ছিল তার প্রমাণও পাওয়া যায়। কাজেই এরকম ধারণা করা অনুচিত হবে না যে পুরাণগুলো অত্যন্ত প্রাচীন অবস্থাতেও মহাভারতের পূর্বেই প্রচলিত ছিল এবং সম্যকভাবে পরিশীলিতও হয়েছিল। পুরাণের সংখ্যা যে 18টি এই তথ্য মহাভারতের স্বর্গারোহণ পর্বে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন পুরাণের নাম মহাভারতে শ্রদ্ধার সঙ্গে উল্লিখিত হয়েছে। রামায়ণকে আদিকাব্য বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ বাল্মীকিকে আদি কবি এবং কবিগুরু বলে শ্রদ্ধা নিবেদন করেছেন। তুমি আদি কবি, তুমি কবিগুরু, তুমি হে। বাল্মীকি যে কয়েকটি পুরাণের সঙ্গে পরিচিত ছিলেন এ কথা রামায়ণে তার উক্তি প্রমাণ করে। রামায়ণে এক জায়গায় বলা হয়েছে যে যোগীরা পুরাণ, বেদ এবং পঞ্চরাত্র দ্বার প্রতিনিয়তই তার ধ্যান এবং যজ্ঞের দ্বারা যজন করে থাকে। রামায়ণে অনেকবার সুমন্ত্রকে অতি প্রসিদ্ধ পুরাণবেত্তা রূপে উল্লেখ করা হয়েছে। তিনি সুত ছিলেন বলে পৌরাণিক আখ্যান উপাখ্যানের সঙ্গে প্রত্যক্ষভাবে পরিচিত ছিলেন।
বোঝা যায় যে বেশ প্রাচীন যুগেই পুরাণ কয়েকটি বিশিষ্ট গ্রন্থকে নির্দেশ করত এবং জনসমাজে এদের যথেষ্ট ব্যবহার ও প্রচলন ছিল। রামায়ণ ও মহাভারতের সাক্ষ্য পুরাণ সাহিত্যের অস্তিত্ব ও গুরুত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। আচার্য ভরতের নাট্যশাস্ত্র ভারতীয় সাহিত্যের এক অমূল্য সম্পদ। এই প্রাচীন গ্রন্থে এক জায়গায় ভরত পূর্ব ভারতের কোনো কোনো অঞ্চলের অধিবাসীরা তাদের ভাষা ঔড্র মাগধী ব্যবহার করে তার পরিচয় প্রদান করেছেন। সে প্রসঙ্গে ভরত বলেন, এই সব অঞ্চল বিশদভাবে একাধিক পুরাণে নির্দেশিত হয়েছে। এই নাট্যশাস্ত্রেই অন্যত্র প্রাচীন ভারতবর্ষে কোনো কোনো বিখ্যাত পর্বত ছিল, তা পুরাণ পাঠ করলে জানা যায়। পুরাণ সাহিত্যের প্রাচীনতাকে ভারত শ্রদ্ধাভরে স্বীকার করে নিয়েছে। হিন্দু শাস্ত্রসমূহ কিংবা বৈদিক সমাজই যে পুরাণ সাহিত্যের প্রামাণিকতা এবং মাহাত্ম্য স্বীকার করে নিয়েছে তা নয়। জৈন, বৌদ্ধ প্রভৃতি অবৈদিক সম্প্রদায়ের আচার্যগণও পুরাণসমূহের প্রামাণ্যকে অস্বীকার করতে পারেনি। মিলিন্দপনহ নামে বৌদ্ধদের আরেকটি বিখ্যাত বৌদ্ধ গ্রন্থে রাজা মিলিন্দবের সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসী নাগ সেনের কথোপকথন প্রশ্নোত্তরের মাধ্যমে বিবৃত হয়েছে। সেখানে রাজা মিনন্দর অশেষ শাস্ত্রে পণ্ডিত, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, গণিত, গান্ধর্ব, চার বেদ, পুরাণ এবং ইতিহাস। জৈনরা বৌদ্ধদের থেকে এক ধাপ এগিয়ে গিয়েছিল। তারা সংস্কৃত ও পুরাণের আদর্শে অনেক গ্রন্থ রচনা করে সেগুলোকে পুরাণ নামে চিহ্নিত করেছিল। এই জৈন পুরাণ লেখকদের মধ্যে সবচেয়ে প্রাচীন হলেন জৈন সন্ন্যাসী আচার্য বিমল সুরী। রবি সেন নামে একজন জৈন লেখক সংস্কৃত ভাষায় পদ্মপুরাণ নামে একটি বই লেখেন। পণ্ডিতদের মতে এর রচনাকাল আনুমানিক 378 খ্রিস্টাব্দ। 18টি মহাপুরাণের অন্যতম পদ্মপুরাণের সঙ্গে কেবলমাত্র নামের ওইটুকু ছাড়া অবশ্য আর কোনো কিছুতেই এর মিল নেই। আরেকজন জৈন লেখক খ্রিস্টীয় নবম শতকে উত্তর পুরাণ নামে আরেকটি বই লেখেন। এসব তথ্য থেকে এই কথাই দৃঢ়ভাবে প্রমাণিত হয় যে প্রথম খ্রিস্টাব্দ থেকে জৈন পণ্ডিতগণ পুরাণ সাহিত্যের সঙ্গে পরিচিত ছিলেন এবং তাদের দ্বারা প্রভাবিতও হয়েছিলেন প্রভূতভাবে। তাহলে এই আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে খ্রিস্ট জন্মের অন্তত কয়েকশো বছর আগে থেকেই বেশ কয়েকটি পুরাণ জনসমাজে স্বীকৃত ও সমাদৃত হয়েছিল। তাদের জনপ্রিয়তা এবং সমাদরের মূলে জনমানসের প্রস্তুতির বিশেষ প্রয়োজন ছিল। সেই প্রস্তুতিরই ক্রমবিকাশ ঘটেছে ধীরে ধীরে। আখ্যান উপাখ্যানের নবীনতায়, ঋষি রাজ চরিতে, সৃষ্টি ও প্রলয়ের বিচিত্র পরিবেশনে, ভূমণ্ডলের ভৌগোলিক তত্ত্ববর্ণনে, প্রাচীন সময় নিরূপণে, ধর্মে, কর্মে, ধ্যান ধারণায় পুরাণসমূহ জনমানসে বিশিষ্ট স্থান অধিকার করেছিল তা মিথ্যা নয়। কালের কষ্টিপাথরে এদের মূল্য হয়েছে পরীক্ষিত। ভারতীয় ধর্ম চিন্তার অগ্রগতিতে ব্রাহ্মণদের দান অবিসংবাদিতভাবে উল্লেখ্য। বৈদিক সাহিত্য ছিল সেই ব্রাহ্মণ্য ধারার ইতিহাস। অন্যান্য বিষয়ের দান ছিল ক্ষত্রিয়ের ও জনগণের। পুরাণ সাহিত্য সেই ক্ষাত্র ধারা ও জনস্রোতের ইতিহাস। এই উভয় ধারার ইতিহাস ভারতবর্ষের ইতিহাস, ভারতবাসীর ইতিহাস। এদিক থেকে বিচার করলে পুরাণের সাহিত্যকে সংস্কৃত সাহিত্যমালায় তথা ভারতীয় সংস্কৃতির মধ্যমণি বলা যেতে পারে। চেতন সত্তার মতো এই পুরাণসমূহ জনগণের সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সঙ্গে তাল রেখে নিজেরাও পরিবর্তিত হয়েছে। এভাবেই তারা প্রাচীন এবং মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস রচনার উপাদান সযত্নে সঞ্চিত করে রেখেছে। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমি পাঠ করে শোনাবো পুরাণের নাম, তালিকা ও বর্গীকরণ। যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি বাংলা গল্পের হার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করুন, যাতে যখনই আমরা এরকম নতুন নতুন পাঠ আপনাদের জন্য নিয়ে আসব তার নোটিফিকেশন যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। নমস্কার।